বারবার এই কথাটা বলবেন না যে কাজ নেই তাই ভিডিও করে। ধরে নিন না, এটাও যারা ভিডিও করে এটাও তাদের একটা কাজ। ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিওটা করি। তাই বলে এই না ঘরের কাজ সব বাদ রেখে আমি ভিডিও করি। তো ভিডিওর পেছনে অনেক কাজ করতে হয়। নমস্কার, আজকের দিনটি আমি এখান থেকেই শুরু করছি। সুপ্রভাত আমার সকল বন্ধুদের, এবং আবার একবার স্বাগত জানাই আমার জগতে। দারচিনি লবঙ্গ দিয়ে খুব জলটা গরম করছি। বাসনগুলো রাতেই ধুয়ে নিয়েছিলাম, কিন্তু যে গামলার ভেতরে জলটা ঝরাতে দিই, ঝড় বৃষ্টি আসবে শুনে গামলাটায় জল ভরে রেখে দিয়েছি। তো কিছু করার নেই, এখানেই আমাকে বাসনগুলো রাখতে হয়েছিল। এখন এগুলো সব পরিষ্কার করব, তারপরে রান্না করব। জলটা ফুটতে শুরু হয়েছে, এবার জলটা আমি নামিয়ে নেব। কফি দিয়ে কফিটা মিশিয়ে নিলেই হয়ে যাবে, রেডি হয়ে যাবে আমার কফি। তো যাওয়া যাক জানলার পাশে। নিয়ে চলে এসেছি জানলার কাছে। জানলা দেখি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো কফিটা খেয়ে আমি আবারও চলে এলাম রান্নাঘরে। জায়গাটা পরিষ্কার করে নিলাম। এবার চালটা ধুয়ে নেব, ভাত বসিয়ে দিই আগে। অন্যবার না এই মানে বৃষ্টি পড়লেই ছাদ ফেটে জল পড়ে জায়গাটা গ্যাস ভিজে যায়। আজকে যাই না, ভগবানের ইচ্ছা আজকে গ্যাস ভেজেও নি, একটু জলও পড়েনি। যাই হোক, আজকে রান্না করতে মনে হয় প্রবলেম হবে না, তাই ভাতটা বসিয়ে দিলাম। এরপরে কচু শাক রান্না করব। কচু শাকগুলো আমি বেসিনে ভালো করে ধুয়ে নেব। এটা অনেক পরিষ্কার করে ধুয়ে নেবো, আগে একটু ভিজিয়ে নেবো, তারপরে একটু ভালো করে পরিষ্কার করে ঘষে তুললে ময়লাগুলো সুন্দর উঠে যাবে। আর কচু শাকটা আমি নিরামিষই পছন্দ করি। এই যে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে কচু শাকটা রান্না হবে। তো আমি সসপ্যান নিয়েছিলাম, আমি এটা দিয়ে সুন্দর পরিষ্কার করে নেবো। আমার খুব ভয় লাগে, এটা হাত তুলতে আমার হাত তুলতে আমার একটা ভয় থাকে। তারপর তো খোসাগুলো উপরে খোসাগুলো ছাড়িয়ে নেবো, তবুও একটু ভালো করে পরিষ্কার করে নেবো। অনেক সবজি এবং এই স্কচব্রাইট নতুন স্কচব্রাইট থাকে, ওটা দিয়ে পরিষ্কার করি। যেমন কি গাজর, তারপর মূলো, আরও অনেক কিছু এখন মুখে আর মনে পড়ছে না। তারপর অনেক সময় নতুন আলু ওঠে না, ওই আলুটাও আমি এইভাবে পরিষ্কার করি। এটা এইভাবে পরিষ্কার করে অবশ্যই জানাবে। আমার কাজ কেউ করে বলে মনে হচ্ছে না। জানেন, এইভাবে কচু শাক ধোয়ার পরে নুন দিয়ে কিছুক্ষণ হাতটা ঘষে নিয়ে ভালো করে তারপরে যদি একটু হাতটা ধুয়ে নেওয়া যায় না, তাহলে হাত চুলকানোর সমস্যা অনেকটা কম হয়। তো বলতে বলতে আমার ভাতটাও মনে হচ্ছে হয়ে এসছে। ভাতটা এবারে আমি নামিয়ে নেবো, ফ্যানটা ঝরিয়ে নেবো। ততক্ষণে কচু শাকের জলগুলোও ঝরে গেছে। এবার একটা একটা করে কচু শাকগুলো কেটে নেব। এইটা নিয়ে ছোটোবেলায় একসময় খুব খেলতাম, খুব মাছের পিসের মতো মনে হতো। এখনের ছেলেমেয়েরা এই খেলাগুলো জানে না, কিন্তু আমরা যখন রান্নাবাটি খেলা খেলতাম তখন এই যে এই কচুর গাছের এই যে এই পিসটা হয় যে মাঝখানে, এইটা দিয়ে মাছের ঝোল রান্না করতাম। কে কে এরকম খেলেছে একবার জানিও অবশ্যই। তো এদিকে ছোলা সিদ্ধটা বসিয়ে দেবো। ছোলাটা, কচু শাকে ছোলা দিলে একটু ছোলাটা সিদ্ধ করে নিতে হবে। এই ছোলার মধ্যেই না একটু নুন দিয়ে দেবো, তাহলে ছোলাটা একটু নুন লাগবে, খেতে বেশ ভালোই লাগবে। এবার অন্যদিকে এই কড়াইতে কচু শাক সিদ্ধ বসিয়ে দেবো। দুদিকে দুটো সিদ্ধ হোক, আমি অন্যদিকে অন্য কাজগুলো সারি। এই যে ছোটো ছোটো বেগুনগুলো, এবার এইগুলোকে ছোটো ছোটো করে কেটে ভাজার জন্য রেখে দেবো।
ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিই। আমি কচু শাক খাই কত দূর। কচু শাকটা আরেকটু সিদ্ধ হবে, একদম জলটা গলে গেলে তারপরে এটা জলটা ছেড়ে দেবে, তখন ওইটা নামিয়ে নেবো। এই কাজের মধ্যে এবার আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখি। এই লঙ্কার বোটা ছাড়িয়ে তারপরে যদি কোনো কন্টেনারে পেপারের মধ্যে করে রাখা যায় তো লঙ্কাটা অনেক দিন স্টোর করা যায়, মানে পুরো 1 মাসও লঙ্কাটা স্টোর করা যায়। তো আমি তো এইভাবেই রাখি। পরে এই যে যত পাকা লঙ্কা আছে পাকা লঙ্কাগুলো না আমি আলাদা সাইড করে দেবো। এই লঙ্কাটা আগে আগে খেয়ে দেবো, এর মধ্যে মিশিয়ে এটা আমি রাখি না। তো এইভাবেই আমি লঙ্কা স্টোর করি। দেখুন কচু শাকে সব জল ছেড়ে দিয়েছে, এবার আমি কচু শাকটা জলটা ঝরিয়ে নেবো। এবার জলটা ঝরিয়ে নিই। না কচু শাকে জল ঝরানোর জন্য এই টেকনিকটা আমি খুব ব্যবহার করি। এই যে প্লেটটা দিলাম, এরপরে যদি কিছু একটু ওয়েট কিছু দিয়ে দিই না, প্রেশারে জলটা কী হবে তাড়াতাড়ি ঝরে যাবে। তো আমার কাছে ওয়েট বলতে এখন এটাই আছে, এটা দিয়েই কাজ চালিয়ে নিই, জলটা ঝরিয়ে নিই। এরপরে এই যে ছোলাটা এবার ভালো করে পরিষ্কার করে নেবো। আমি কচু শাক করবো তাই একটু বাদাম দেবো আজকে। শুকনো খোলায় বাদামটা একটু ভেজে নেবো। কড়াইতে না আমি গোটা শুকনো লঙ্কা আর কিছু গোটা ধনে আর কিছু গোটা জিরে আমি ভেজে নেবো। এটা জাস্ট একটু গরম করে নেবো, খুব বেশি ভাজা হবে না, জাস্ট গরম করে নেবো। আর অন্যদিকে এই ছোট্ট কড়াইটা পিস মাছ ভাজা করতে, এই মাছটা দিয়ে বেগুনটা আর মাছটা একসাথে ভাজা করবো। পরে মনে হলো একটু করে গোলমরিচ দিয়ে দিই, অল্পই ছিল, এটাই গোলমরিচটা ভালো টেস্ট আসবে। এটা ভাজাটা মোটামুটি হয়ে এসছে, এত বকতে বকতে এবার গলাটা শুকিয়ে গেছে। কফি খেয়ে কি বলুন। তো এদিকে দুধটা জ্বালবো কফি, আর আমি এদিকে একটু আদা কুচিয়ে দেবো। আদাটা এই যে রেজারে কোটাবো, কারণ আদাটা আমি বেটে দেবো না, আদাটা এইটা কুচিয়ে দিলে খেতে ভালো লাগে। ততক্ষণ আমার আদা কোটানো হয়ে গেল, এবার কফিটা আমি নামিয়ে নেবো। আজকে রান্না বসাতে না একটু দেরি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ঠান্ডা ওয়েদার করে ছেলেটা এখনো ঘুমাচ্ছে, সেটা হয়তো আজকে একটু লেট হবে। তো কফিটাকে খেয়ে নিই, তারপরে আবার আসছি। কফি খেতে খেতে এদের কথা মনে পড়ে গেল, আরেকবার এসে দেখছি দেখুন কীভাবে হাওয়ায় ঝুলছে, মনে হচ্ছে একটু আলো থাকবে না। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার এই কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, কিন্তু পেঁয়াজটা কিন্তু খুব ভাজা ভাজা করছি না, কারণ এগুলো বেগুনের সঙ্গেও ভাজা হবে। বেগুনটা না অনেকক্ষণ কেটে রাখা হয়ে গেছে বলে, নাকি কচি বলে জানি না কেন কালো দাগ হয়ে গেছে, হয় না কেন হলে জানি না, হয়তো অনেক কচি সেই জন্য হয়ে গেছে। এরপরে আমি একটু নুন আর একটু হলুদ দেবো, আর একটু হলুদ আর একটু ধুয়ে রাখা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, কচু শাক বসাবো। কড়াইটা প্রচণ্ড অনেক পাতলা হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড গরম হয়ে গেলে মাঝখানটা আমার একটু কালো হয়ে যায়, আমার ঢুলে উঠে যাবে। তেজপাতা, তেলটা গরম হয়ে গেছে, এরপরে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। নিরামিষ কচু শাকে না মুড়ি দিলে, মুড়ি ফোড়নে অনেক বেশি স্বাদ হয়, কিন্তু মুড়িটা আমার কাছে আজকে নেই, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য যে আমি নিয়ে আসবো সেটার উপায় নেই। এই যে জিরাই দিয়ে দিলাম আজকে, জিরাটা একটু ভাজা ভাজাবো। ওই যে আদা কুচিয়ে রেখেছিলাম, এই আদাটা একটু দিয়ে দেবো। বাকি আদাটা আমি কচু শাকের মধ্যে দেবো, মধ্যে এবার কচু শাকটা দিয়ে দিলাম। নুন দিয়েছিলাম, এখনও দেবো, কিন্তু অল্প পরিমাণে দেবো, একদমই অল্প দিলাম, পরে যদি লাগে আবার দেখা যাবে। হলুদটা সামান্য দেবো, কচু শাকের হলুদটা একটু কম হলে বেশি ভালো হয়। আমার এই রান্নাঘরের এই কালারটার জন্য না মনে হচ্ছে আমি হলুদ বেশি ইউজ করেছি, কিন্তু একদমই না, আমি কিন্তু অনেক অল্প হলুদ ইউজ করেছি। এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, একটু না, এটা অনেকটাই। আমার কচু শাক খেতে ভালো লাগে, কিন্তু না ভয় ভয় খাই যদি গলা ধরে, তো শুনেছি যেটা ঝাল বেশি দিলে কিন্তু গলাটা ধরে না। তো আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে কচু শাক খাবো গলা ধরবে না, আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এর মধ্যে আমি এই বাদাম যেটা আছে এটা খোসাটা ছাড়িয়ে একটু আমার দিস্তায় ক্রাশ করে নেবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে যে কাঁচা আদাটা এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে এই যে বাদামটা আমি আমার দিস্তায় একটুখানি জাস্ট ক্রাশ করে নেবো, বেশি ক্রাশ করার দরকার নেই, জাস্ট ক্রাশ করে নেবো। এরপর আমি ওই সিদ্ধ ছোলাগুলো দিয়ে দেবো, ব্যাস এইটুকুই যথেষ্ট। আর এদিকে আমার বেগুন ভাজাটা প্রায় কমপ্লিট। এই যে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, মাছটা না ওটা রাখতে চাইছি না, মাছটা ভেঙে এর মধ্যেই থাকবে, যাই না ছেলে চিল্লাবে কিনা। তোমার চেষ্টা করবো যেন বেশি বড় না হয়, কাটা যেন বেশি না হয়, একটু আধা ভাঙা ভেঙে দেবো, তাহলে হয়তো খেতে ভালো লাগবে। দেখা যাক কী হয়, এরকম আগে করিনি, প্রথম করছি। তো এই যে আমার নবাব পুত্র উঠে গেছেন। গুড মর্নিং। গুড মর্নিং। যাও ব্রাশ করো, স্নান করো, তারপর আসো। ওই হ্যাঁ ওই জায়গাটা। ছেলেকে বলেছিলাম স্নানটা করে এসো, তো বৃষ্টিতে খেলা করবে বলে এদিকে চলে এসেছিল,
তো ওর সঙ্গে একটু আমারটাই খেলা করে উল্টে গেল। নিয়ে আমি আবার রান্নাঘরে চলে তোরটা তুই আসলাম। ইচ্ছে করে উল্টে দিলি। কুচোটা প্রায় হয়ে এসছে। শিলপাটায় এই যে ওই ভাজা মশলাটা গুঁড়ো করাবো, কিছুটা এখন মিশিয়ে দেবো আর কিছুটা নামানোর পরে ওপর থেকে কিছু দিয়ে দেবো। আর এইদিকে আমার বেগুন ভাজা কমপ্লিট। এর মধ্যে দেখুন মায়ের কত টিফিন জড়ো হয়ে গেছে, এগুলো আর ফেরত আর পাঠানো হচ্ছে না। আসলে গেলেই বাড়ি গেলেই মা কিছু না কিছু পাঠাবেই রান্না করে, যার জন্য এগুলো আর নিয়ে যাওয়া আর হয়নি, জড়ো হয়ে গেছে এই টিফিনগুলো। এবার একটু মধ্যে চিনি দিয়ে দেবো, আসলে কচু শাকে চিনি ছাড়া ভাবতেই পারি না। নাড়াচাড়া করে নেবো। এবার ওই যে মশলাটা ভাজা মশলা ওটা ওর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেবো। এইভাবে কিছুক্ষণ হবে, তারপরে নামিয়ে নেবো। রেডি, দেখুন তো টেস্টি লাগছে। টেস্টি লাগছে। তোমাদের ছেলে বসে আছে, ছেলেকে খেতে দিয়ে আমি অনেক আর যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো সেরে নেবো। আসলে এই ভিডিওর পেছনেও না অনেক কাজ থাকে। অনেকে ভাবেন যে ভিডিও করে কাজ নেই, সেই জন্যই হয় ভিডিও করে, কিন্তু সত্যি বলছি এটা না। ভিডিওতে যারা ভিডিও করে তারাই জানে ভিডিওতে হয়তো একটা দুটো তিনটে কাজ দেখানো সম্ভব, কিন্তু বাদ বাকি আরও কাজগুলো দেখানো সম্ভব না। তো ভিডিওর পেছনে অনেক কাজ থাকে। বারবার এই কথাটা বলবেন না যে কাজ নেই তাই ভিডিও করে। বলে নিন না, এটাও যারা ভিডিও করে এটাও তাদের একটা কাজ। ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিওটা করি, তাই বলে এই না ঘরের কাজ সব বাদ রেখে আমি ভিডিও করি। তো ভিডিওর পেছনে অনেক কাজ করতে হয়, তো সেই কাজগুলোই এখন করতে হবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, পাশের মানুষটিকে ভালো রাখবেন। নমস্কার।